হ্যালো বন্ধুরা, অ্যালবার্ট আইনস্টাইন একটি কথা বলেছিলেন, টু থিংস আর ইনফিনিট, দ্য ইউনিভার্স অ্যান্ড হিউম্যান স্টুপিডিটি, অ্যান্ড আই এম নট শিওর অ্যাবাউট দ্য ইউনিভার্স। এর মানে আমাদের এই ইউনিভার্সের সীমানাকে নিয়ে অ্যালবার্ট আইনস্টাইন নিজেও কিন্তু শিওর ছিল না যে এটা কোথায় গিয়ে শেষ হয়। কিন্তু বন্ধুরা, আজকে আমরা একটি এমন ভ্রমণে যাব যেখানে গিয়ে আমরা জানতে পারবো আমাদের এই ইউনিভার্স অনন্ত না এর কোনো সীমা আছে। যদি এটা সীমিত হয়ে থাকে তাহলে এর বাইরে কি আছে। যদি আমরা আমাদের স্পেসক্রাফটে বসি যেটা আলোর গতিতে চলতে পারে, তাহলে সেটার মধ্যে বসে 46 আলোকবর্ষ পর্যন্ত যাত্রা করার পর আমরা অবজারভেবল ইউনিভার্সের কিনারাতে পৌঁছে যাব। কিন্তু তারপরও সেখানে আমরা কোনো কিনারা পাবো না। এই বিষয়টি বড় বড় বিজ্ঞানীদের ঘুম উড়িয়ে রেখেছে যে সত্যি কি এই ইউনিভার্সের কোনো সীমা আছে কি নেই। এই কারণে এই প্রশ্নটি আসে যে আমাদের এই ইউনিভার্সের শেষ কোথায় আর তার বাইরে কি আছে। আজ আমরা আমাদের বেস্ট টেলিস্কোপের সাহায্যেও আমাদের এই ব্রহ্মাণ্ডের বাইরে আমরা দেখতে পাচ্ছি না। এমন কোন রহস্য আছে বা কোন শক্তি আছে যেটা আমাদেরকে আমাদের এই ইউনিভার্সের বাইরে দেখতে বাধা দিচ্ছে। বন্ধুরা, বিজ্ঞানীরা বলেন, যখনই আমরা এমন প্রশ্ন করি যে এই ব্রহ্মাণ্ডের বাইরে কি আছে, তখন এই প্রশ্নের অনেকগুলো মিনিং দাঁড়ায়। এটির একটি অর্থ দাঁড়ায় যে এই ব্রহ্মাণ্ড সীমিত অথবা অনন্ত। যদি এর কোনো সীমা থেকে থাকে তাহলে সেটা কি কোনো ফিজিক্যাল ব্যারিয়ারের রূপে আছে নাকি অন্য কোনো রূপে। কারণ যদি এই ব্রহ্মাণ্ড অনন্ত হয় তাহলেও এই প্রশ্ন উঠবে যে স্পেসের মধ্যে আমরা আছি এই স্পেসের বাইরে কি আছে। কারণ এটাও কিন্তু একটি ব্যারিয়ার যেটা সীমার মধ্যে আমরা অবস্থান করছি। আর যদি এরপরও কিছু থেকে থাকে তাহলে সেটা আমাদের আরো নতুন সব প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়ে দেবে। যদি এই ব্রহ্মাণ্ড সীমিত হয় তাহলে এই প্রশ্ন উঠবে যে এই ইউনিভার্সের কি কোনো আকার আছে, আর যদি হ্যাঁ হয় তাহলে ইউনিভার্সের আকার কি রকম। বন্ধুরা, যদি আমাদের জানতে হয় যে এই ব্রহ্মাণ্ডের বাইরে কি আছে, তাহলে সর্বপ্রথম আমাদেরকে আমাদের এই ব্রহ্মাণ্ডকে ডিফাইন করতে হবে যে সত্যি অর্থে আমরা এই ব্রহ্মাণ্ড কাকে বলছি। বিজ্ঞানীদের অনুসারে যে সমস্ত জিনিস যেটাকে আমরা জানি আর যেটাকে জানা সম্ভব, স্পেস টাইমে মজুদ সব এক্সিস্টেন্স এই ব্রহ্মাণ্ডের মধ্যেই আছে। সবকিছু এই ব্রহ্মাণ্ডেরই অংশ। এখন প্রশ্ন হলো, ব্রহ্মাণ্ড অনন্ত না সীমিত? বিজ্ঞানীদের লেটেস্ট রিসার্চের অনুসারে যদি আমাদের এই ইউনিভার্স কোনো সীমার মধ্যে হয়ে থাকে তাহলে এ কিছু কার্ভকে ফর্ম করবে। এর মানে যদি আমাদের ইউনিভার্সের আকার কোনো স্ফেয়ারের মতো হয়ে থাকে তাহলে এর মধ্যে কার্ভ মানে গোলাকৃতি হবে, যেটাকে আমরা মাপতে পারবো। যদি আমরা পৃথিবী থেকে দাঁড়িয়ে 1 কিলোমিটার দূর থেকে পৃথিবীকে দেখে বলি যে এই পৃথিবী ফ্ল্যাট, তাহলে এটা বলা ভুল হবে। ঠিক এইভাবেই আমাদের এই ইউনিভার্স অনেক বড়, তাই এটা ফ্ল্যাট কি না এটা জানা আমাদের জন্য ভীষণই কঠিন হবে। কিন্তু বিজ্ঞানীরা আমাদের এই ইউনিভার্সের শেপকে জানার জন্য একটি এমন পদ্ধতির খোঁজ করেছে যেটাকে জেনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন। বিজ্ঞানীদের অনুসারে আমরা ইউনিভার্সের শেপকে স্পেসের মধ্যে ট্রায়াঙ্গেল তৈরি করে জানতে পারি। এর মানে যদি আমরা কোনো ফ্ল্যাট সারফেসের মধ্যে ত্রিভুজের তৈরি করি তাহলে সেটার অ্যাঙ্গেলের এডিশন 180 ডিগ্রি আসে। আর যদি ওই ত্রিভুজই আপনি কোনো গোলকের মধ্যে বা স্ফেয়ারের মধ্যে তৈরি করেন তাহলে ওই ত্রিভুজের অ্যাঙ্গেলের এডিশন 180 ডিগ্রির অধিক আসবে। যদি আমরা স্পেসে অনেকটা দূর পর্যন্ত একটি বড় ট্রায়াঙ্গেল বানিয়ে দেখি তাহলে ওটার অ্যাঙ্গেলের এডিশন আমাদেরকে এমনটা বলে দেবে যে এই ইউনিভার্স ফ্ল্যাট নাকি কার্ভড। বন্ধুরা, এই ট্রায়াঙ্গেল মেথডকে আমরা কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশনের থ্রু সম্পূর্ণ ইউনিভার্সের মধ্যে অ্যাপ্লাই করে দেখতে পারি। WMAP স্যাটেলাইট থেকে পাওয়া ডেটার সাহায্যে বিজ্ঞানীরা বলেছে ইন্টারস্টেলার ডিস্টেন্সে ট্রায়াঙ্গেল তৈরি করার পর আমরা সেটার অ্যাঙ্গেল 180 ডিগ্রি পেয়েছি। এর মানে আমাদের এই ইউনিভার্স ফ্ল্যাট। কিন্তু একটি ফ্ল্যাট ইউনিভার্স সীমিতও হতে পারে আবার অনন্ত। এখন এই ইউনিভার্স যদি অনন্ত হয়ে থাকে তাহলে এখানে প্রশ্ন আসে, একটি নির্দিষ্ট সময়ে তৈরি হওয়া এই ইউনিভার্স অনন্ত কিভাবে হতে পারে। আমাদের এই ইউনিভার্স 13.8 বিলিয়ন বছর পূর্বে তৈরি হয়েছিল, যেখানে সে একটি ফাইনাইট সাইজ থেকে এক্সপ্যান্ড হতে শুরু করে। এখন তার মধ্যে থেকে এই ইউনিভার্স অনন্ত কিভাবে হতে পারে। আর যদি এটা এক্সপ্যান্ড হতেও থাকে তাহলে এটা প্রশ্ন আসে যে এটা কিসের মধ্যে এক্সপ্যান্ড হচ্ছে। এর মানে 13 বিলিয়ন বছর আগে এই সিঙ্গুলারিটির বাইরে কি ছিল। যেমনটা বিজ্ঞানীরা বলে থাকে যে এই সিঙ্গুলারিটির ভেতরেই সম্পূর্ণ ইউনিভার্স ছিল এবং তখন এই স্পেস টাইমও তার ভেতরেই ছিল। এর মানে তখন এই স্পেসও একটি বিন্দুই ছিল। এইখানে বিজ্ঞানীদের অনুসারে এই প্রশ্নই ভুল যে বাইরে কি আছে।
কারণ ওই সময় তো স্পেসও ছিল না। এইভাবেই ইউনিভার্সের তৈরি হওয়ার পরও আমরা এই প্রশ্ন করতে পারি না যে স্পেস টাইমের মধ্যে এই ইউনিভার্স অবস্থান করছে, এর বাইরে কি আছে। বিজ্ঞানের অনুসারে যদি আমরা এই ইউনিভার্সকে অনন্ত মেনে চলি, তাহলে আমরা কেন এটাকে 46 বিলিয়ন লাইট ইয়ার্স পর্যন্তই দেখতে পাই? এর থেকে আগে আমরা কেন দেখতে পাই না? এমন কি আছে তারও আগে যেটাকে আমরা দেখতে পাই না? তো বন্ধুরা, সত্যি অর্থে আমরা ইউনিভার্সের ঠিক ততটা দূর পর্যন্তই দেখতে পাই যেখান থেকে আলো আমাদের কাছে এসে পৌঁছিয়েছে। এর মানে 46 বিলিয়ন লাইট ইয়ার্সের দূরে যাই কিছুই অবস্থান করুক না কেন, এখনো পর্যন্ত ওইখানকার আলো আমাদের পৃথিবী পর্যন্ত এসে পৌঁছায়নি। এই কারণে আমরা সেটাকে দেখতে পাচ্ছি না। এর মানে ইউনিভার্সের যে কিনারা পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি তার আগেও অনেক কিছু আছে, কিন্তু শুধুমাত্র তার লাইট আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে না। এখন ওইখানে কি আছে এটা জানার জন্য আপনাদেরকে জানতে হবে যে আমাদের এই ইউনিভার্স লার্জ লেভেলে হোমোজিনিয়াস, মানে যে স্থান থেকেই আপনি দেখুন না কেন এটাকে সব জায়গা থেকেই একই সমান মনে হবে। আর যে অবজারভেবল ইউনিভার্সকে আমরা দেখতে পাচ্ছি সেটা এক্সপ্যান্ড করছে। বিজ্ঞানীদের অনুসারে সম্পূর্ণ ইউনিভার্স বর্তমান অবজারভেবল ইউনিভার্সের থেকে 250 গুণ অধিক বড় হওয়া উচিত। এর জন্যই যে হোমোজেনিটির আমরা কথা বলছি সেটা এই অবজারভেবল ইউনিভার্সের সীমানার বাইরেও হবে। এর মানে এই অবজারভেবল ইউনিভার্সের বাইরে এরকম হাজারো গ্যালাক্সির ঝুন্ড হবে, যেমনটা এইখানে আছে। কিন্তু এখানে প্রশ্ন, যদি সম্পূর্ণ ইউনিভার্স বর্তমান অবজারভেবল ইউনিভার্সের থেকে 250 গুণ অধিক বড় হয়ে থাকে, তাহলে তারপরে গিয়ে কি আছে? ওই ইউনিভার্সের সীমানার পর তারপরে কি শুধুমাত্র স্পেস আছে নাকি নাথিংনেস আছে? যদি আমরা বলি তার বাইরে শুধুমাত্র খালি স্থান আছে, তাহলে সেই খালি স্থান কি অনন্ত? কারণ যদি আমরা আমাদের এই ইউনিভার্সকে লার্জ লেভেলে দেখি, তাহলে আমাদের এই ইউনিভার্স একটি স্পঞ্জের মতো, যেখানে বিভিন্ন স্থানে বড় বড় সব ভয়েডস আছে। ঠিক এরকম ভাবে ইউনিভার্সেও অনেক জায়গায় ভয়েড আছে, যাদের মধ্যে কিছু ভয়েডস 1 বিলিয়ন আলোকবর্ষ জুড়ে ছড়িয়ে আছে, যেখানে কোনো কিছুই নেই। এর মানে যদি আমরা ওই ভয়েডসের মধ্যে হতাম, তাহলে আমরা এমনটাই জানতাম যে এই ভয়েডসের বাইরে কোনো কিছুই নেই। এরকম ভাবেই এই ইউনিভার্সের বাইরে নাথিংনেস নাকি খালি জায়গা আছে। আর ওই খালি জায়গাও কি কোনো মাল্টিভার্সে থাকা ভয়েডস? কারণ আমাদের ইউনিভার্সে কসমিক লেভেলে সিমেট্রি আছে, আর এই সিমেট্রি যদি আগে কেউ কন্টিনিউ করে, তাহলে এর থেকে হয়তো মাল্টিভার্স প্রুভ হবে, আর না হয় আমাদেরকে এই ইউনিভার্সকে অনন্ত মেনেই চলতে হবে। বন্ধুরা, যদি আমরা বিগ ব্যাং থিওরি থেকে এই প্রশ্নের উত্তর খুঁজি, তাহলে এই প্রশ্ন করাটাই ভুল হবে যে এই ইউনিভার্সের বাইরে কি আছে, কারণ সবকিছুই স্পেসের মধ্যেই এক্সিস্ট করছে। আর যেখানে নিজে স্পেসই নেই, ওইখানে কোনো কিছু কিভাবে এক্সিস্ট করতে পারে? এর মানে এটি এমন একটি প্রশ্ন যে আমার গলার ভয়েস দেখতে কেমন, যে প্রশ্ন করার কোনো মানেই হয় না। কিন্তু বন্ধুরা, এইখানে একটি ইন্টারেস্টিং বিষয় তো এটাই, আমাদের এই ইউনিভার্স অনন্ত হোক বা সীমিত, দুটি ক্ষেত্রেই আমাদের এই ইউনিভার্স আমাদের জন্য একটি নির্দিষ্ট সীমাতেই থাকবে। কারণ আমরা সময়ের মধ্যে বাধা আছি, এর জন্যই আমরা পৃথিবীর থেকে 46 বিলিয়ন লাইট ইয়ার্সের পরে অন্য কোনো কিছুই আর দেখতে পাই না। কারণ তারপর থেকে যে আলো আমাদের কাছে এসে পৌঁছাবে, সেই আলো ওই সময়েই পাইনি। এর জন্য যদি আপনাকে সরাসরি অবজারভেবল ইউনিভার্সের কিনারাতে নিয়ে যাই, তাহলে আপনি ওইখান থেকেও এই ইউনিভার্সকে ঠিক ততটাই বড়, মানে 93 বিলিয়ন বছরেরই দেখতে পাবেন। এর মানে যদি আমরা অনন্ত ব্রহ্মাণ্ডের মধ্যেও থাকি, তারপরও আমরা প্রতিটি পয়েন্ট থেকে প্রতিটি অবজারভারের জন্য 93 বিলিয়ন লাইট ইয়ার্সের একটি গোলাকার ইউনিভার্সকেই দেখব, যেটাকে পার্টিকেল হরাইজন বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, এমনটা তখনই হবে যখন আমরা ইউনিভার্সকে স্পেসে তো অনন্ত মনে করব, কিন্তু সময় তো এর শুরু হয়েছিল। কিন্তু কি হবে যদি আমাদের এই ইউনিভার্স স্পেস এবং টাইম দুটোতেই অনন্ত হয়? মানে একটি এমন ইউনিভার্স যার কখনো শুরু হয়নি, যেটা সব সময় ধরেই এক্সিস্ট করে আসছে এবং এটা ইনফাইনাইট। বন্ধুরা, যদি এই ইউনিভার্স টাইম এবং স্পেসে দু জায়গাতেই অনন্ত হতো, তাহলে আমাদের মানবের জন্য কখনো রাত হতোই না, কারণ তখন আমরা আকাশে অনন্ত তারার আলোকে দেখতে পেতাম। এর মানে আমাদের আকাশ সবটা সময় ব্রাইট নজরে আসতো। এটাকে বোঝার জন্য আপনি একটি উদাহরণ নিতে পারেন। মনে করুন আপনি একটি জঙ্গলে আছেন, এটাকে যখন দূর থেকে দেখবেন, তখন আপনি এক একটি গাছের মধ্যে দূরত্ব বা ফাঁকা জায়গা আছে সেটাকে কিন্তু আপনি দেখতে পাবেন না। আপনি সব স্থানে শুধুমাত্র গাছ আর গাছই দেখতে পাবেন, আর ফাঁকা স্থান সেটা কিন্তু ভরে যায়, মানে স্পেস ভরে যাচ্ছে। ঠিক একইভাবে যদি এই অনন্ত ব্রহ্মাণ্ড সেটা যদি অনন্ত সময় ধরেই থেকে যায়, তাহলে তার মধ্যে
অনন্ত তারাও হবে, আর যার আলো অনন্ত সময় ধরে চলতে থাকবে। এর জন্য সব জায়গায় এই আলোতে ভরে যাবে। আর এই কারণেই সব অনন্ত তারা এবং তার আলো সমস্ত আকাশকে ভরে দিত এবং আকাশ সবসময় ব্রাইট হয়ে থাকত। আর এটাকেই ওলবার্স প্যারাডক্স বলা হয়ে থাকে। কিন্তু বন্ধুরা, আসলে আমরা জানি যে বাস্তবে কিন্তু এমনটা নয়। আমাদের আকাশ তারাতে ভরা নয়। এর জন্যই আমরা বুঝতে পারছি যে আমাদের এই ইউনিভার্স সময়ে অনন্ত নয়। এর মানে কোনো না কোনো পয়েন্ট অফ টাইমে কিন্তু এর উৎপত্তি হয়েছে। এখন এটা সাইজের দিক থেকে অনন্ত হোক না কেন, কিন্তু সময়ে এর একটি শুরু আছে। এখন আমরা ফের কিন্তু সেই আগের প্রশ্নে ফিরে আসলাম, আমাদের এই ইউনিভার্স অনন্ত হোক না কেন, কিন্তু ওই স্পেসের পরে কি আছে যে স্পেসের মধ্যে আমরা সব এক্সিস্ট করছি? বিজ্ঞানীদের অনুসারে এমন সম্ভাবনা আছে যে এই ইনফিনিট ইউনিভার্সও কোনো হায়ার ডাইমেনশনের অংশ, যেটার মধ্যে স্পেস এবং টাইম দুটোই এক্সিস্ট করছে। অপরদিকে কিছু বিজ্ঞানী এমন হাইপোথিসিসকে প্রমোট করে যেটাকে শুনে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, কারণ তার অনুসারে আপনি যা কিছু দেখছেন ওই সব কিছুই মিথ্যা। এই হাইপোথিসিস এখনো পর্যন্ত সব ধরনের ধারণাকে চ্যালেঞ্জ করে। আসলে বিজ্ঞানীদের অনুসারে এটার 50% চান্স আছে যে আমাদের এই ইউনিভার্স কোনো কম্পিউটারের একটি অংশ। এর মানে আমাদের এই দুনিয়া একটি কম্পিউটারের মধ্যে তৈরি করা সিমুলেটেড রিয়ালিটি, যেখানে আমরা বাস্তবে একটি নিশ্চিত সীমার মধ্যে অবস্থান করছি, কিন্তু এটার প্রোগ্রামিং এমনভাবে করা হয়েছে যার জন্য আমাদের কাছে এই ইউনিভার্স অনন্ত মনে হচ্ছে। বন্ধুরা, আপনি কম্পিউটারের মধ্যে একটি এমন দুনিয়ার তৈরি করতে পারেন যেটা অনন্ত হবে। এখন এটারও চান্স আছে যে কোনো হায়ার ডাইমেনশনের লোক বা আমাদের থেকে অ্যাডভান্স কোনো প্রাণী, তাদের তৈরি করা প্রোগ্রামেরই একটি অংশ হচ্ছে আমরা। যদি আপনার এই বিষয়টি মজার মনে হয়ে থাকে, তাহলে আমি আপনাদেরকে বলে দিই, এই বিষয়টি মোটেও মজার একটি বিষয় নয়। এর পেছনেও বেশ কিছু এমন ক্লু আছে যেটা ইউনিভার্সই আমাদের বিজ্ঞানীদেরকে দিয়েছে। যেমন আপনিও জানেন যে কোয়ান্টাম মেকানিক্স একটি এমন সাবজেক্ট যেটাকে নিয়ে বিজ্ঞানীরা গত 100 বছর ধরে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জের সম্মুখীন হয়ে আসছে। আর এই কোয়ান্টাম ফিজিক্সই বিজ্ঞানীদেরকে কিছু এমন ক্লু দিয়েছে যার কারণে তারা মানতে না চাইলেও তারা বিশ্বাস করছে যে আমাদের এই দুনিয়া কোনো বড় কসমিক কম্পিউটারের ভেতরে আছে, যার কারণে আমরা এই সম্পূর্ণ ইউনিভার্সকে ইনফাইনাইট দেখি। কসমিক কম্পিউটারের ভেতরে আমরা বসবাস করছি, এটা নিয়ে আমার এই ভিডিওটি আপনারা দেখতে পারেন, যেটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন উপরের আই কার্ডে দেওয়া থাকলো। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন। একই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই বাই।